আওয়ামী লীগের শোনা যায় রাজনৈতিক মহলে যে আওয়ামী লীগ ভেবেছিল নির্বাচনটা আরো কিছু বিরোধী দলকে সিট দিয়ে কিছু আসনে একটু ফেয়ার নির্বাচন করিয়ে নির্বাচনটাকে আর একটু গ্রহণযোগ্য দেখাবে, কিন্তু এই আজিজ বেনজির শাহরা সেই ব্যবস্থা করতে দেয় নাই। তারা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদেরকে ব্যবহার করেছে অথবা তাদেরকে ঠিক মতো কাজ করতে দেয় নাই। যার মধ্য দিয়ে আমরা দেখলাম 18 সালে 30 ডিসেম্বর যে নির্বাচন হওয়ার কথা সেটা 29 তারিখ রাতেই হয়ে গেল। 40 ভাগ থেকে 50 ভাগ পর্যন্ত ব্যালটে সিল মেরে মেরে তারা বাক্সে ভরে রেখেছিলেন। সেই বাক্স নিয়ে যাওয়ার সকাল 8টার সময় ব্যালট ভর্তি বাক্স তারা যখন নিয়ে যাচ্ছিলেন বিবিসির ক্যামেরায় একটু ধরা পড়ে গেছে। এতটাই রাষ্ট্রযন্ত্রকে প্রস্তুত রেখেছেন সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী আর দলীয় গুন্ডা বাহিনী, তারা সবাইকে কাজে লাগিয়ে সবকিছু আগলে রেখেছিলেন। তারপরে কিছু কিছু বেরিয়ে গেছে। নির্বাচনের কেন্দ্রগুলোতে মিডিয়ার লোকেরা যেতে পারবে কি পারবে না আগে ভাগে তারা আইন ঠিক করে রেখেছিল। এইভাবে দিনের বেলাও যখন 1 ঘন্টার মতো ছেড়েছিল, 1 ঘন্টা ভোটের জন্য ছেড়েছে, তখন মানুষ যতটুকু ভোট দিয়েছে দেখা গেছে যে সবই তারা বিরোধী দলে ভোট দিচ্ছে। তারপরে তারা আবার ভোট কেন্দ্র বন্ধ করে দিল। মধ্যাহ্ন ভোজনের, দুপুরের খাওয়ার হিসেবে আবার তারা ব্যালটে সিল মেরে এমনই সিল মারলো যে কয়েকটা সংবাদ মাধ্যমে এসেছে বেশ কিছু কেন্দ্রে 100% এবং তার চাইতে বেশি ভোট পড়ে গেছে। মানে ব্যালট পেপার যতগুলো আসছে সব সিল মেরে ঢুকিয়ে দিয়েছে। ওই কেন্দ্রে ভোট সংখ্যা কত সেটারও হিসেব রাখতে যায় নাই তারা। এইভাবে তারা নির্বাচন করেছে। রাশের রাজত্ব কায়েমের জন্য বিরোধী দলীয় প্রার্থীদের উপর হামলা, তাদেরকে মামলা, তাদেরকে গ্রেফতার করে জেলে পোড়া, এই ছিল তাদের নির্বাচনী আয়োজন। এর মধ্যে যতটা দেখাবেন ভেবেছিলেন পারেন নাই। রাতের বেলা ভোট ডাকাতি করে সব আসন আওয়ামী লীগ নিয়ে নিল। তারপরও জেনারেল আজিজ তিনি সংবাদ সম্মেলন করে বললেন এর মতো সুষ্ঠু নির্বাচন নাকি তিনি জীবনে দেখেন নাই। সেনা প্রধানের সংবাদ সম্মেলন করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। সংবাদ সম্মেলন করবে নির্বাচন কমিশন কিংবা রাজনৈতিক দলগুলো, কিন্তু তাদেরকে এটা জানাতে হলো তাদের নিজেদের কৃতিত্ব, সরকারকে ক্ষমতায় রাখার যে কৃতিত্ব, পাছে সেটা ভাগে কম পড়ে যায় সেইটা ঘোষণা দেওয়ার জন্য এই সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দেশের রক্তের উপর দাঁড়ানো সেনাবাহিনী, পুলিশ বাহিনী, তাদেরকে তারা কলঙ্কিত করলো। এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মতো গড়ে উঠেছে। এই পুলিশ বাহিনীর মুক্তি সংগ্রামে বাংলাদেশের জনগণের উপরে যখন এই পাকিস্তানি হামলার বাহিনী তারা গণহত্যায় ঝাঁপিয়ে পড়ছিল, এই রাজারবাগে তারা প্রথম প্রতিরোধ করেছিল। আমরা দেখি আজকে এই পুলিশ বাহিনীকে, এই সেনাবাহিনীকে, বিজিবিকে তাদেরকে কলঙ্কিত করা হচ্ছে। কারণ এই সব বাহিনীকে কাজে লাগানো হয় জনগণের ভোট ছাড়া, ম্যান্ডেট ছাড়া, অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখার জন্য। আর এইসব বাহিনীতে নিজেদের লোক খুঁজে খুঁজে বের করে আনা হয়। এখন তো চাকরির প্রবেশেই বিরাট বাধা। 14 গোষ্ঠীর খোঁজ নেওয়া হয় সেখানে বিরোধী দলের কেউ আছে কিনা। তার মধ্য দিয়ে এইসব প্রতিষ্ঠানে তারা নিজেদের লোক বসায় এবং তাদেরকে দিয়ে এইসব অবৈধ কাজ করায়। বিনিময়টা খুব নগদ নারায়ণ। জেনারেল আজিজ যে দুর্নীতি করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, এই কথা এখন আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। তার উপর স্যাংশন আরোপ হচ্ছে। বেনজির সাহেবের উপর আগেই স্যাংশন আরোপ হচ্ছে। এখন ফুলের বিড়ালও বেরিয়ে যাচ্ছে। এতই সম্পদ জমা করেছেন লুকিয়ে রাখা যাচ্ছে না, আগলে রাখা যাচ্ছে না, ওটা ফুলে বেরিয়ে আসছে। হাজার হাজার
এমপি কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা বিদেশে কত পাচার করে কোথায় রেখেছেন তো খোঁজ আমরা জানি না। কাজেই এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু কেবল আজিজ সাহেব কিংবা বেনজির সাহেবদের বেলায় নয়, ব্যাপারটা আরো বড়। এইটা খালি মনে রাখবেন, এমপি এদের দিকে তাকান। আমাদের নেতারা বলেছেন, এই যে এমপি আনোয়ারুল আজিম সাহেব আনার ঝিনাইদহ, তিনি 3 বারের এমপি, 3টাই ভুয়া ভোট। ওই 14 সালের আগে তার বিরুদ্ধে 21টি মামলা। 9 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এই আনোয়ারুল আজিম আনার, যার বিরুদ্ধে 21টি মামলা, তিনি সবগুলো খারিজ করিয়ে নিতে পারলেন। আর ওই সময়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকা, যেটা ব্যাংকে আছে, তাদের ভাষায় কোনো অনিয়ম হতে পারে, সেটা আদালত দেখবে, 5 বছরের জেল, উচ্চ আদালতে গিয়ে 10 বছর বানিয়ে দেওয়া। এই বৈপরীত্যটা খেয়াল রাখা দরকার। আনোয়ারুল আজিম ইন্টারপোলের ওয়ান্টেড আসামি ছিলেন। আনোয়ারুল আজিম ইন্টারপোল কর্তৃক একবার গ্রেফতারও হয়েছে। সেই রকম ব্যক্তি, তার এখন মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা কারো এরকম মৃত্যু কামনা করি না। আমরা এই ঘটনার বিচার চাই, কারণ প্রত্যেক ব্যক্তি বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু তারা কি বিচার দেয়? ওই ন্যায় বিচারের যে কেন্দ্র আদালত, সেখানে কি ন্যায় বিচার পাওয়া যায়? যেই ন্যায় বিচারের কেন্দ্র বাংলাদেশের সর্বোচ্চ আদালত, তার প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে দেশত্যাগে বাধ্য করা হয়, এটাও বাংলাদেশের বহুল ভাবে আলোচিত, যেটাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে। কাদেরকে ব্যবহার করে করা হয়েছে? আপনি যদি প্রধান বিচারপতি কোন ব্যক্তি, এটা গুরুত্বপূর্ণ নয়। প্রধান বিচারপতি এমন একটি পদ, যেটা বাংলাদেশে এই আদালতের মধ্যে জনগণের ন্যায় বিচার পাওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি ওই প্রধান বিচারপতির পদকে যখন লাঞ্ছিত করেন, তাকে দেশত্যাগে বাধ্য করেন, তার মানে পুরো বিচার ব্যবস্থাকে আপনি পরিষ্কার বার্তা দেন, ক্ষমতার তাবে দাপটের মধ্যে থাকতে হবে, নইলে ওইখানে কেউ থাকতে পারবে না। আর তার ফলাফল আমরা দেখি, আনোয়ারুল আজিমরা, তাদের মামলা খালাস হয়, বিরোধী দলের নেতারা, তারা একের পর এক কেবল মামলার রায়ে সাজাপ্রাপ্ত হন আর জেলে যান। বিনা বিচারে কারাগারে বলেন, গুম হয়ে যান, খুন হয়ে যান, তার কোনো বিচার হয় না। আমরা এই দেশের মানুষ যখন এইভাবে চরম মানবাধিকার লঙ্ঘনের জন্য আত্মচিৎকার করি, আমাদের চিৎকার আত্মচিৎকার হয়ে যায়, কেউ এই দেশে শোনে না। বিদেশিরা যখন বলে এখানে কিছু হচ্ছে মানবাধিকার লঙ্ঘন, তখন আমাদের এই সরকারকে আবার দেখি আপনাদের মগজ ধোলাইয়ের জন্য হাজির হয়। মগজ ধোলাইটা কি? না না না, ওনারা অত্যন্ত সপ্রেমিক, ওরা বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কত বড় জিহাদি, কত বড় মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছেন। প্রধানমন্ত্রী বলে ফেলেন আমাদের সেন্ট মার্টিন নাকি আমেরিকানরা নিয়ে যেতে চায়। আবার বলেন কোন কোন দেশ নাকি বাংলাদেশের একটা অংশ, মিয়ানমারের একটা অংশকে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাচ্ছে, বঙ্গোপসাগরে নাকি ঘাঁটি করতে চাচ্ছে। আমরা তো পরিষ্কার করে প্রধানমন্ত্রীকে বলতে চাই, কারা তারা, পরিষ্কার করে গলা ঝেড়ে কেশে আপনি তারপরে আমাদেরকে, জনগণকে জানান, কারা এই প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের জনগণ বাংলাদেশের 1 ইঞ্চি ভূমি কোথা থেকে কাউকে নিতে দেবে না। এই দেশের জনগণ এই দেশ রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত আছে। কিন্তু আপনাদের মগজ ধোলাই করাটা তার কাজ, ওইটা তার রাজনীতি।
এই কারণে উনি খুব আমেরিকার বিরুদ্ধে জেহাদ করেন, এটা মাঝে মাঝে বক্তৃতায় বলেন, কিন্তু আমেরিকার বিরুদ্ধে আসলে কোনো কিছু তার অবস্থান নাই। কারণ আমেরিকার আমার মিত্র হচ্ছে গেছে ভারত। উনি ভারতকে বলে দেন যে ভারত আছে বলে আমরা আছি। আমরা বলেছি এটা নাকি এটা ওয়াইদুল কাদের সাহেব বলেছেন? কয়বার বলেছেন? 7ই জানুয়ারি আগে এবং 7ই জানুয়ারির পরে আমেরিকার সাথে তলে তলে আপোষ হয়ে গেছে, ভারত আমেরিকার সাথে আপোষ করে দিয়েছে। এই কথা কে বলেছে? ওবায়দুল কাদের সাহেব। ওবায়দুল কাদের সাহেব বলেছেন ভারত আছে বলে আমরা আছি, দিল্লি আছে আমরা আছি। তাহলে ওনারা কাদের সরকার? ওনারা কাদের সরকার? ওনারা ওবায়দুল কাদের সাহেব বলেন আজিজ সাহেব বেনজির সাহেব নাকি তাদের লোক না। তো ওনারা তো বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রধান, র্যাবের প্রধান, সেনাবাহিনীর প্রধান, এর আগে বিজিবির প্রধান ছিলেন। ওই বাহিনীগুলো কাদের? আমাদের তো নাকি? ওই বাহিনীর প্রধান যদি হন তারা আপনার সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হন, তারা আপনাদের কেউ না। আপনারা কি বাংলাদেশের? ওবায়দুল কাদের সাহেবের কথা অনুযায়ী তো ওনারা আর বাংলাদেশের না, ওনারা ভারত রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। কারণ দিল্লি আছে, এই কারণে ওনারা আছেন। কাজেই এনারা এই দিকে বাংলাদেশটাকে নিয়ে গেছেন। বিচার ব্যবস্থা, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আমলাতন্ত্র, পুরো প্রশাসন। এই 24 সালে এসে আমরা শুনলাম যে পুরো প্রশাসন, তারা ভেবেছে 18তে 14তে বোধহয় একটু পিছিয়ে গেছে, এইবার পুরো যাকে বলে সিভিল প্রশাসন, আমলাতন্ত্র, তারা প্রতিযোগিতায় সামনে এসে 24-এর বৈতরণী সরকারকে পার করিয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়েছে। তারা একটা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন আয়োজন করতে পেরেছে, দামি নির্বাচন। তারা যে কিসের বিনিময়ে করেছে আপনারা সহজে অনুমান করতে পারেন। কত টাকা আমলাদের আছে, তাদের চুরি, তাদের সম্পদের হিসাব নেন। আজিজ সাহেব, বেনজির সাহেব, এনারা কেউ বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের গুরুত্বপূর্ণ বহু পদের বহু লোকেদের হিসাব পত্র নিলে তাদের খবর সব বেরিয়ে যাবে। কিন্তু এখানেও কিন্তু শেষ নয়, আরো বড় দিকটা এখনো বাকি। বরফ দেখছে, সাগরে বরফের খন্ড যখন তৈরি হয় তখন তার মাত্র উঁচু দিকটা দেখা যায়, পানির নিচে যে বিশাল বরফ খন্ড ওইটা দেখা যায় না। বিশাল বরফ খন্ডটা হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতার কেন্দ্রে কত টাকা আছে। অনেকে আজকাল বলেন কর্মচারী চাকর বাকরদের যদি এত টাকা থাকে, মনিবের সিন্ধুক, মালিকের সিন্ধুক কত বড়। এখানে বাংলাদেশের মালিককে সংবিধান বলে জনগণ, কিন্তু আমরা সবাই জানি এখন মালিককে সেজে বসে আছে সরকার। তাহলে সরকার যারা চালায় তাদের সিন্ধুক কত বড়, এইটা মানুষের প্রশ্ন এবং মানুষ সেটা জানে। একটু খেয়াল করবেন আপনারা, এই যে সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী এসালো, কয়টা ব্যাংক তার দখলে? 8টা ব্যাংক তার দখলে। বলা হয়ে থাকে আরো অনেক ব্যাংক অলিখিত ভাবে তার দখলে। একটা কোম্পানির হাতে এতগুলো ব্যাংক, যারা একটার পর একটা ব্যাংক থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে দেশ থেকে পাচার করে দিচ্ছে। এই হচ্ছে সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ। আরেকজন বেক্সিমকো, সালমান এফ রহমান, সরকারের একেবারে শিল্প উপদেষ্টা, প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা। আমরা জানতে চাই বাংলাদেশ ব্যাংকের কাছে, আমরা সরকারের কাছে জানতে চাই এই যে সালম কিংবা বেক্সিমকো কিংবা এই যে সরকারের ছায়াতলের কোম্পানিগুলো কত লক্ষ কোটি টাকা, কত হাজার কোটি টাকা আপনারা এদেরকে মাফ করেছেন, ঋণ খেলাপি হিসেবে তাদের ঋণ মাফ করে দিয়েছেন। কত লক্ষ কোটি টাকা তাদেরকে দুর্নীতি করতে দিয়েছেন, ব্যাংক লুট করতে দিয়েছেন, পাচার করতে দিয়েছেন। বিপরীতটাও তো আপনারা সবাই জানেন, জানেন না? বাজারে যান, জিনিসপত্রের দাম কত সেইটাই তো বুঝতে পারেন। একবার
বেলা খাবারের জন্য যা দরকার, আপনার আধা বেলা খাবার কিনতে গিয়ে আপনার টাকা শেষ হয়ে যায়। কম খেয়ে কম পুষ্টিতে রাতে ঘুমাতে যেতে হয়, ছেলেমেয়েরা কম পুষ্টি পায়, সঞ্চয় ভেঙে মানুষ আজকে বাজার করছে। এই দ্রব্যমূল্য কেন হয়েছে? কারণ এরা ডলার পাচার করে, কারণ এরা টাকা পাচার করে, কারণ এরা কতগুলো সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করে। এই সরকারের সাথে থাকা সিন্ডিকেটরা বাজারে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নিয়ে আজকে ওইখানে তারা সমস্ত জিনিস চাওয়া করছে। তাহলে দুইটা চিত্র খুব পরিষ্কার, একদিকে এসালমরা, আজিজ বেনজির সাহেবরা, আর অন্যদিকে আমাদের নিরন্ন মানুষ, আমাদের শ্রমিক, আমাদের কৃষক, আমাদের দিনমজুর, আমাদের প্রত্যেকটি মেহনত করা মানুষ যারা সম্পদ তৈরি করে আর যাদের টাকা প্রতিদিন এরা সিরিঞ্জের মতো করে নিজেদের কাছে নিয়ে যায়। এই হচ্ছে আজকে শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা কাদের সরকার? ওই এসালম আজিজ বেনজির সাহেবদের সরকার। আর সে কারণেই বাংলাদেশের সমস্ত মেহনত করা মানুষ, এই দেশের প্রকৃত উৎপাদক শ্রেণী, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, ছাত্র, যুবক, নারী সবাইকে ঐক্যবদ্ধ হবে। কারণ পুরো রাষ্ট্রটাকে আজকে এই নিজেদের ক্ষমতা টিকে রাখা রাষ্ট্রে পরিণত করেছে। আর তার মাধ্যমে আমাদের এই রাষ্ট্রের অস্তিত্ব, আমাদের সার্বভৌমত্ব, আমাদের নাগরিক মর্যাদা সমস্ত কিছু এরা ভয়ঙ্কর হুমকির মধ্যে ঠেলে দিয়েছে। এদেরকে বিদায় করা ছাড়া এই দেশের মানুষের কোনো মুক্তি নাই। আমরা পরিষ্কার করে বলেছি, আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্র চলবে নতুন গণতান্ত্রিক বন্দোবস্তে। আমরা 31 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করার কর্মসূচি দিয়েছি। আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে কারো ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা থাকবে না। আমরা চাই ক্ষমতার ভারসাম্য থাকবে, জবাবদিহিতা থাকবে। আর সেইটার জন্য নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত, সেইখানে শ্রমিকের অধিকার, কৃষকের অধিকার, এই দেশের 95% মেহনত করা মানুষের অধিকার আইন আকারে সামনে আসবে। আর তার দল হচ্ছে গণতন্ত্র মঞ্চ। মানুষকে ঐক্যবদ্ধ করেন। সরকারের পায়ের তলায় মাটি নাই। 7ই জানুয়ারি ভুয়া নির্বাচন করে পার পাবে না। তারা মনে করছে আমার 5 বছর আমাদের অপেক্ষা করতে হবে না। বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে গণ অভ্যুত্থান করে এদেরকে আমরা পরাজিত করব। সেই লড়াই করে তোলার কাজ আমরা করছি। ওরা ভয় দেখিয়ে দাবিয়ে দিতে চায়। ভয় কাটিয়ে উঠুন। এইটা দেশের সমস্যা, কোন দলের সমস্যা নয়। এই ভয় কাটিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। যদি দাঁড়াতে পারি ওরা পালিয়ে যাবে। সেই সংগ্রাম সামনে তার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।